বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত 10 জন, আহত কমপক্ষে 15। নিহতদের মধ্যে পাওয়া গেছে একজনের পরিচয়। মধ্যরাতে শেষ হল ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। কাল ভোট। সহিংসতার জন্য পাল্টাপাল্টি দোষারোপ আওয়ামী লীগ বিএনপির। নিমতলী ট্র্যাজেডির 6 বছর পরও বাস্তবায়ন হয়নি নির্দিষ্ট স্থানে কেমিক্যাল দোকান বা গোডাউন সরানোর উদ্যোগ। নগরবিদরা দুষলেন সিটি কর্পোরেশনকে। 8 মাস আগে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থেকে জব্দ রুপির বিশাল চালানটি জাল, নিশ্চিত করল সিআইডি। পুলিশ বলছে নাশকতা সৃষ্টি ছিল উদ্দেশ্য। এবং মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প ঘুরিয়ে দিয়েছে নদী ভাঙন আর বন্যা দুর্গত চাঁদপুরের কৃষকের জীবন। বছরে ধান উৎপাদন হচ্ছে 2 বার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। সকালে ঢাকা রংপুর মহাসড়কের সীমাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক ও 5 যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। এদিকে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সাথে দিনাজপুরগামী রেখা পরিবহন মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 7 জন মারা যায়। এর মধ্যে দুই ড্রাইভারই মারা গেছে। ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকাল। এ উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। সকাল থেকে প্রতিটি নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে নির্বাচনী সামগ্রী বুঝে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা। পাশাপাশি পোলিং অফিসার ও নিরাপত্তা কর্মীরাও তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। সন্ধ্যার মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে যাওয়ার কথা রয়েছে ব্যালট পেপার ও ব্যালট বাক্স সহ নির্বাচনী সব সামগ্রী। এরই মধ্যে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ষষ্ঠ দফায় দেশের 710টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। এই মুহূর্তে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের ত্রিশাল নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে। এখানে আগামীকালকে যে ময়মনসিংহে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের ভোট গ্রহণের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো বিতরণ করার কাজের প্রক্রিয়া চলছে এবং দুপুরের পর এখানে 2টার পর থেকে এখানে ব্যালট পেপার বাক্স সহ যে অন্যান্য নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেগুলো বিতরণ করা হবে এবং সেই প্রক্রিয়াটি এখন এই মুহূর্তে এখানে চলছে। ত্রিশাল উপজেলা পরিষদের 3টি জায়গায় এই মালামালগুলো রাখা হয়েছে। এখানে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ যে অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জামাদি রয়েছে সবগুলোই এখানে এই মুহূর্তে সাজিয়ে রাখছেন বা গোছগাছ করছেন এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং আমি এই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাচনের যে সমন্বয়কারী ত্রিশালের আবু জাফর রিপন, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আজকে শুক্রবার জুমার দিনের কারণে জুমার নামাজের পর 2টার পরে এখান থেকে বিতরণ কার্যক্রম শুরু হবে এবং এছাড়া এখানে মালামালগুলো রাখা হয়েছে উপজেলা পরিষদ চত্বরে। এছাড়া আনসার সদস্য যারা রয়েছেন তারা নজরুল একাডেমি মাঠে জড়ো হয়েছেন, সেখানে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশ সদস্যরা ত্রিশাল থানায় জড়ো হয়েছেন, সেখানে তাদেরকেও তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং নজরুল একাডেমি মাঠে গাড়ি রাখা হয়েছে। সেই গাড়ি সহ আনসার সদস্য, পুলিশ সদস্যরা প্রিজাইডিং অফিসারের সমন্বয়ে 2টোর পর থেকে এই উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে তারা বিভিন্ন জায়গায় চলে যাবেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে ময়মনসিংহের শেষ ধাপে 5টি উপজেলার 54টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে চেয়ারম্যান পদে 243 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ সদস্য পদে 1981 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 598 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই 54টি ইউনিয়ন পরিষদের মোট ভোট কেন্দ্র রয়েছে 521টি এবং ভোট কক্ষ রয়েছে 2947টি। আর এই 5টি উপজেলার
জেলার মোট ভোটার সংখ্যা 11,51,451 জন এবং পুরুষ ভোটার রয়েছে 5,81,221 জন এবং মহিলা ভোটার রয়েছে 5,70,230 জন। আমি ভোটার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আজকে ব্যালট পেপার বাক্স এগুলো ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার পর সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যাতে নির্বাচনের আগে কোনো ধরনের সমস্যা না হয় তাদের প্রস্তুতি রয়েছে, ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিতে শুরু করেছেন বিভিন্ন নির্বাচনী এলাকায়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত রয়েছে, ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট রয়েছে, মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন এবং আগামীকাল সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রশাসন আশা করছেন আগামীকাল তারা সুন্দর সুষ্ঠুভাবে ইউপি নির্বাচনের যে সর্বশেষ ধাপে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনটি তারা সম্পন্ন করতে পারবেন। তো এই ছিল আসলে আমার কাছে নির্বাচনের সরঞ্জামাদি বিতরণের সর্বশেষ খবর। দর্শক, কাল ভোট গ্রহণ হবে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে, আর এই উপলক্ষে সকাল থেকেই নির্বাচনী সামগ্রী সংগ্রহ করছেন প্রিজাইডিং কর্মকর্তারা। এই বিষয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে আমাদের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এবারের স্থানীয় সরকার নির্বাচনে নিহত হয়েছেন 123 জন আর আহত 9,000-এরও বেশি। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ও নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেই এত সহিংসতা ঘটেছে বলে মনে করছে বিএনপি। তবে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, বিএনপির উস্কানিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সহিংসতায় জড়িয়েছেন। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত না করেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এত প্রাণহানি ঘটেছে। শরীফুল ইসলামের রিপোর্ট। এই সহিংসতা নির্বাচনের জয়ের জন্য ব্যবহার হয়েছে পেশিশক্তি, ঘটেছে হতাহতের ঘটনা। সহিংসতা হয়েছে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও পরবর্তী সময়েও। এবারই প্রথম দলীয় প্রতীকে 6 ধাপে দেশের 64 জেলায় হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, যার প্রথম ধাপ অনুষ্ঠিত হয় 23 ফেব্রুয়ারি। বিএনপির দাবি, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ঘরে ঘরে ঘটছে সহিংসতা, আর এই অভিযোগ উড়িয়ে বিএনপিকে দুষছে আওয়ামী লীগ। লোক হত্যা করা এটা তো সহজ কথা না, এটা তো মনের একটা বিষয় আছে যে মেরে ফেললাম একটা লোককে নৃশংসভাবে। এটা হতে পারতো না যদি ওই দলীয় প্রতীক যদি ব্যবহার না হতো। এই দল নির্বাচনে অংশ না নেওয়ার কারণেই কিছুটা হলেও মাঠে ভারসাম্য নষ্ট হয়েছে। তারা এই নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের যে সমস্ত ব্যক্তি যারা মনোনয়ন প্রত্যাশী, মনোনয়ন পায় নাই, তাদেরকে মদত দিয়ে বিদ্রোহী হিসেবে দাঁড় করে দিয়ে তাদের মাধ্যমে এই সংঘাত সৃষ্টি করে দলীয় প্রতীকে নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত না করেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলীয় কোন্দল বেড়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের ব্যর্থতাকেও দায়ী করছেন এই বিশেষজ্ঞ। দলীয় প্রতীকে নির্বাচনটা তড়িঘড়ি করে করা হয়েছে এবং ততোধিক তড়িঘড়ি করে ইলেকশন কমিশন এটাকে এক্সিকিউট করতে গেছে। কাজে তাদের কোনো প্ল্যান প্রথম থেকে চোখে পড়া নেই। বাংলাদেশের নির্বাচন ইতিহাসে আমার মনে হচ্ছে যে সবচেয়ে নেতিবাচক নির্বাচন হয়েছে, যার ইফেক্টটা বহু বছর গ্রাম্য পরিবেশকে নষ্ট করবে। নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ এবং একই সময়ে কমিশনের আন্তরিকতা ছাড়া নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদেই আরো থাকছে। রমজান শুরুর আগেই সরগরম রাজধানীর দর্জির দোকানগুলো, তবে অন্যান্য বারের মতো জমে ওঠেনি শপিং মলগুলো। চলছিল বিয়ের আয়োজন, বিউটি পার্লারে কনে সাজানোর কাজও শেষ দিকে। সন্ধ্যায় বরপক্ষ চলে আসে কনের বাড়ি, কিন্তু হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই আগুনের কুণ্ডলি ছড়িয়ে পড়ে চারদিক। প্রাণ হারান বরসহ শতাধিক মানুষ। নিমতলির ভয়াবহ অগ্নিকাণ্ডের 6 বছর আজ। 2010 সালের আজকের দিনে রাজধানীর পুরান ঢাকার নিমতলিতে একটি বাড়ির নিচ তলায় অবৈধ কেমিক্যাল গোডাউন থেকে লাগা আগুনে নিভে যায় প্রাণগুলো। তবে শঙ্কা কাটেনি এখনো। পুরান ঢাকার অনেক আবাসিক এলাকাতে এখনো ঝুঁকিপূর্ণভাবে চলছে কেমিক্যালের ব্যবসা। বিস্তারিত থাকছে কামরুজ্জামান মামুনের রিপোর্টে। আমার 2 যমজ ছেলে, আমার মা, স্ত্রী, ছোট ভাইয়ের বউ, বাচ্চা, এগুলা মোট 11 জনকেই তো আমি মনে করে নিজ হাতে কবর দিয়েছি। হাজী মোহাম্মদ গোলজার, যার 2 সন্তান ও স্ত্রী সহ 11 স্বজন কেড়ে নিয়েছিল নিমতলির আগুন। মুহূর্তে এই বিয়ে বাড়ির যে আনন্দ পরিণত হয়েছিল মাতমে, আজ 6 বছর পর নিমতলি কেমিক্যাল মুক্ত হলেও রাজধানীর পুরান ঢাকার আবাসিক অনেক জনবহুল এলাকাতেই চলছে বিপজ্জনক কেমিক্যাল বাজার।
নয়াবাজার বা মিটফোর্ড এলাকায় গেলেই চোখে পড়বে সে চিত্র। দেদারসে বিক্রি হচ্ছে বিভিন্ন কেমিক্যাল। চায়ের দোকানের কয়েক হাতের মধ্যে পাওয়া যাবে এমন দোকান। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর বেসিক কেমিক্যালের মধ্যে সোডা অ্যাশ, কাস্টিক, তারপরে আপনার গ্লোবাল সল্ট। লিকুইড অনেক আইটেম আছে, যেমন সিলিকন সফটওয়্যার আছে, তারপরে হাইড্রোজেন পারক্সাইড যেটা বললাম এটাও লিকুইড। আমাদের নিজেদেরও ক্ষতি, আমরাও কিন্তু কোনো ফিলার বাড়িতে ভাড়া থাকি, সেক্ষেত্রে যদি গচ্ছিত কোনো একটা জায়গা হয় সে জায়গা তো আমাদের সবার জন্যই ভালো। নিমতলী ট্র্যাজেডির পর একটি নির্দিষ্ট স্থানে কেমিক্যালের দোকান বা গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। সিটি কর্পোরেশনের মেয়র সত্যতা স্বীকার করে বললেন, কালেভদ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উপরই ভরসা তাদের। এগুলো তো ইলিগাল। আমরা ট্রেড লাইসেন্সগুলোকে বন্ধ করে দিয়েছি, ক্যান্সেল করেছি। যখন অভিযান পরিচালনা করি এগুলো বন্ধ থাকে, আবার যখন একটু বন্ধ থাকে আমরা একটু ঝিমে যাই কিংবা আমাদের অ্যাটেনশনটা অন্য জায়গায় যায়, আবার এটা হয়। বলবো না যে আমরা সেভাবে অর্জন করতে পেরেছি। আর নগর পরিকল্পনাবিদরা সিটি কর্পোরেশনকে দায়ী করে বলছেন, সহসায় যদি পদক্ষেপ না নেওয়া হয় তবে মৃত্যুর মিছিলে যোগ হতে পারে আরো অনেকে। আসলে সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলররা এখনো ওই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন নাই যে এই দায়িত্বর সমন্বয়কারী হিসেবে তাদের দায়িত্ব। রাজনীতি শিল্প যে কোনো জায়গায় হতে পারে না, বিশেষভাবে আবাসিকালে তো একদমই হতে পারে না। 2011 সালের এপ্রিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদামগুলো কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে সরানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। গেল 2 বছরের মতো চলতি বছরও ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে গুলশানের লেকশোর হোটেলে বাজেট বিষয়ে এক প্রতিক্রিয়ায় সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যক্তি খাতের বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অতিরিক্ত আরও 60,000 কোটি টাকা বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। এছাড়া ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা বাজেটে নেই বলেও জানান তিনি। ব্যক্তি খাতে বিনিয়োগকে বাড়ানোটাই আবারই সে আগের মতো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। অন্যতম আমাদের বড় সংশয়ের জায়গা সেটা হলো এই ব্যক্তি খাতের বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে কি ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে এবং তার অর্থায়নের উৎসগুলো কতখানি, সেটা ঋণে আসবে ব্যাংকিং থেকে, কতখানি আসবে পুঁজিবাজার থেকে এবং কতখানি স্ব-অর্থায়ন হবে, সেটার ব্যাপারে কোনো সুস্পষ্ট দিকরেখা আমরা দেখতে পাচ্ছি না। এডিপির যে বাস্তবায়নের সমস্যা এবং গত সাম্প্রতিক সময়কালে সবচেয়ে কম বাস্তবায়িত হওয়া এডিপি নিয়ে আমরা বছর শেষ করছি, সেই প্রেক্ষিতেও আমরা খুব বেশি বড় ধরনের দিক নির্দেশনা দেখি না। এদিকে বাজেটে উৎস কর কমানোর দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সকালে প্রস্তাবিত বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। আগামী অর্থ বছরের জন্য উৎস কর 1.5% ধরা হলেও তাদের দাবি এ হার 0.3% নামিয়ে আনার। এছাড়া মেগা প্রকল্পগুলোতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে সংগঠনটি। যদি 3% প্রফিট করে উৎস কর 1.5% কর্তন করলে আমাদের সেখানে কিন্তু ট্যাক্স হয়ে যায় প্রায় 50%, এবং যেটা কোনোভাবেই 50% ট্যাক্স কোনো একটা সেক্টরের জন্য কোনোভাবেই এটা সমীচীন নয়। অতএব আমরা মনে করি এটা পূর্বের অবস্থায় অর্থাৎ 0.60 যেখানে ছিল সেখানে নিয়ে আসা উচিত। সময় সংবাদে আরো থাকছে। 3 দশকে উন্নয়নের ছোঁয়া লাগেনি মাদারীপুরের বিসিক শিল্প এলাকায়। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, সমন্বয়হীনতার অভিযোগ ব্যবসায়ীদের। নদী ভাঙন আর বন্যায় বারবার ক্ষতিগ্রস্ত চাঁদপুরের মতলবে কৃষকদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে মেঘনা ধনাগদা সেচ প্রকল্প। বছর জুড়ে প্রকল্পের খালে পানি থাকায় বছরে 2 বার ধান উৎপাদন করতে পারছেন কৃষকরা। কম সার ব্যবহার ও স্বল্প খরচে সেচ সুবিধা পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। এদিকে কিছু এলাকায় শুষ্ক মৌসুমে পানি সরবরাহে ঘাটতি থাকায় দ্রুত সময়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কৃষি উৎপাদন বাড়িয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চাষীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে 1988 সালে চালু হয় মেঘনা ধনাগদা সেচ প্রকল্প। কিন্তু চালুর পরই নানা কারণে বন্ধ হয়ে যায় 60 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঘেরা প্রকল্পটি। পরে 1991 সালে আবারও শুরু হয় সেচ প্রকল্পের কার্যক্রম।
এ প্রকল্পের আওতায় সেচ মৌসুমে নদী থেকে পানি সরবরাহ ও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য রয়েছে 2টি পাম্প হাউস। সরাসরি নদীর পানি সরবরাহ করায় জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। এতে কম সার ব্যবহার করে বেশি আবাদ করছেন কৃষকরা, ফলে উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন তারা। বছরে 2টি ফসল পাচ্ছি, একটা প্রজেক্টের আর একটা এই বৃষ্টির পানিতে। পর্যাপ্ত পরিমাণে আমরা পানি পাচ্ছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। ফসল আমাদের আগের থেকে অনেক বেশি আমরা পেতেছি। প্রকল্পটা সম্পূর্ণভাবে সফল এবং জনগণের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। শুষ্ক মৌসুমে সেচ প্রকল্পের কিছু এলাকায় পর্যাপ্ত পানি না পাওয়ার অভিযোগ করেছেন অনেক কৃষক। এখন যাই পানি পাচ্ছি তাও কষ্ট, বহু ছলে আনতে হয়েছে পানি, কিন্তু আর কয়েকদিন পরে যখন গাছ গজে আসবে তখন আমরা পানি পাবো না। আমরা বহু কৃষক এই পানির জন্য ঠিক মতো গৃহস্থিরা করতে পারতেছি না। তবে সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কৃষকরা যাতে আরো অধিক ফসল উৎপাদন করতে পারে এবং কৃষি জমি যাতে ক্রমান্বয়ে হ্রাস না পায়, সেই জন্য তাদের সাথে আলোচনা করে তাদের অসুবিধাগুলো দূর করার জন্য পানি বোর্ড যথাযথ পদক্ষেপ নিচ্ছে। মেঘনা ধনাগদা প্রকল্পের 460টি সেচ খালের মাধ্যমে প্রায় 17,000 হেক্টর জমিতে পানি সরবরাহ করা হচ্ছে। এর আওতায় সুবিধা পাচ্ছেন প্রায় 1.5 লাখ কৃষক। সময় সংবাদ, চাঁদপুর। শপিং মলগুলোতে না হলেও রোজার আগেই সরগরম হয়ে গেছে রাজধানীর দর্জির দোকানগুলো। মাপ মতো পছন্দের পোশাক বানাতে অনেকেই ভিড় করছেন সেখানে। অন্যদিকে শবে বরাতের পর অন্যান্য বার যতটা ভিড় হয় শপিং মলগুলোতে, এবার তেমনটা শুরু হয়নি। তবে রমজান শুরুর পর থেকে মার্কেটগুলোর বেচা কেনা আরও বাড়ার আশা করছেন বিক্রেতারা। শফিক মোহাম্মদের রিপোর্ট। যে কোনো উৎসবে নতুন পোশাকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের পরম্পরা চলে আসছে বছরের পর বছর। ঈদের সময় রেডিমেড পোশাকের চাহিদা যেমন বেড়ে যায়, তেমনি বেড়ে যায় দর্জি বাড়ির ব্যস্ততা। তাই ঈদের অনেক আগে থেকেই অনেক মানুষ আসছেন দর্জি বাড়িগুলোতে তাদের পছন্দের পোশাক বানিয়ে নিতে। শবে বরাতের পর থেকেই এমন সরব হয়ে উঠেছে রাজধানীর দর্জির দোকানগুলো। সঠিক মাপে পছন্দের পোশাক বানাতে অনেকেই ভিড় করছেন এসব দোকানে। আমরা আসলে এতটা ভিড় এক্সপেক্ট করিনি, আমরা ভেবেছিলাম একটু কম রাশ থাকবে, বাট এখন তো দেখছি অনেক বেশি। দামও অনেক বেশি চলে যায় আর প্রচুর ভিড়ের কারণে, আর এই জন্য আমরা আগে বেছে নিয়েছি। তাছাড়া আমাদের বিয়ে শপিংও আছে। সারাদিন রোজা রেখে হচ্ছে যে টায়ার্ড হব, আজকে আসলেও ঈদের আগে আবার আসবো। অনেক কষ্ট হয় সে সময় শপিং করতে। এখন আসার উদ্দেশ্য হলো একটাই, যে ব্যস্ততা এখন যাতে একটু কম থাকে। রেডিমেড কেনাটা আসলে মাপটা ঠিক হয় না, ফিটিংসটা ঠিক হয় না, এটার জন্য কি এখান থেকে বানানো হবে। অন্যদিকে সময় মতো কাজ বুঝে দিতে রাতভর কাজ করছেন কারিগররা। 15 রমজানের পর আর কোনো অর্ডার বুকিং নেওয়া হবে না বলেও জানান তারা। শবরাতের পর থেকে আমাদের ঈদের কাজগুলো শুরু হয়, 10 পর্যন্ত আমরা নেই, তারপর আমাদের অর্ডারগুলো বন্ধ হয়ে যায়। ভিড় থাকে, অনেকে কাস্টমার আসতে চায় না, এই জন্য ঈদের আগেই কাস্টমার পর্যাপ্ত আসতেছে। যারা ওয়ার্কার আছে, ওয়ার্কাররা মোটামুটি অনেক পরিশ্রম করার জায়গায়, আর আমাদের মনে অনেক পরিশ্রম দিতে হয়। তবে বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসলেও উল্টো চিত্র ছিল রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে। দোকানগুলো ছিল অনেকটাই ক্রেতা শূন্য। রোজার আগে একটা সেল থাকে আমাদের, যে শবরাতের পর থেকে ওইরকম একটা সেল এখন নাই। প্রচুর মাল আসতেছে, প্রস্তুতি ভালো, কিন্তু এবার একটু অন্যান্য তুলনায় আর কি একটু, যেমন শবরাতের থেকেই আপনার কাস্টমার কিন্তু একটা ভিড় পড়ে যায়। ঈদের বেচা কিনা এখনো লাগেনি, কিছুদিন পর ইনশাআল্লাহ আশা করি আমরা ভালো হবে। 10 রোজার পর থেকে বিক্রি বাড়ার প্রত্যাশা করছেন তারা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রকাশিত নার্স নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ না করে ঢাকা মেডিকেল কলেজ নার্সিং কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারী নার্সরা। সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল এ পরীক্ষা। আন্দোলনকারীরা পরীক্ষায় অংশ না নিয়ে তারা পরীক্ষার প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা দাবি করেন পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্সদের নিয়োগ দিতে হবে। বিভিন্ন পরীক্ষার কেন্দ্র থেকে এসেও নার্সরা আন্দোলনে যোগ দিয়েছেন বলেও জানান তারা। সারা দেশে 11,000 নার্স পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল, কিন্তু 90% নার্সও পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে জানান আন্দোলনকারী নার্সরা। আমাদের তো কখনো বলা হয় না যে পিএসসির আন্ডারে পরীক্ষা হবে, এবং আমাদের এইভাবে পরীক্ষা, আমাদের ব্যাচ ভিত্তিক নিয়োগ সবসময় হয়ে আসছে। পরীক্ষাটা কাদের নিয়ে? আমাদের নিয়ে। আমরা যদি না দেই তাহলে তো নিতে পারবে না। আমি 7-এর ব্যাচ, আমার এজ অলরেডি শেষ। আমি পরীক্ষা দিলে এখন পরীক্ষা টিকবো কিনা? 22,000 নার্স আছে, ওখানে আমি টিকবো কিনা সেটা ঠিক না। আমার এজ শেষ, আমি না দেখলে আমার পরবর্তী ভবিষ্যৎটা কি? আমরা চাই না পরীক্ষা পদ্ধতি নামে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নার্সকে ছাঁটাই করা হোক। ব্যাচ ভিত্তিতে প্রত্যেক নার্সকে, প্রত্যেক রেজিস্টার্ড নার্সকে সরকারি চাকরির সুযোগ দিতে হবে, যেটা পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সম্ভব নয়।
প্রতিষ্ঠার 29 বছরেও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি মাদারীপুরের বিসিক শিল্প এলাকায়। উন্নয়ন হয়নি রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার। বন্ধ হয়ে যাচ্ছে বহু শিল্প কারখানা। ব্যবসায়ীদের অভিযোগ, শিল্প উন্নয়নে সমন্বিত কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। এতে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। তবে বিসিক কর্মকর্তারা বলছেন, শিগগিরই শিল্প এলাকার উন্নয়নের সংস্কার কাজ শুরু করা হবে। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1987 সালে মাদারীপুর পৌরসভা এলাকার আরিয়াল খাঁ নদীর চরে 16 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। কিন্তু প্রতিষ্ঠার 29 বছর পেরুলেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। শিল্প এলাকার প্রায় 2000 মিটার রাস্তা ভাঙাচোরা আর ময়লা আবর্জনায় ভরা, নেই ড্রেনেজ ব্যবস্থা। পাশাপাশি শিল্পস্থানে একাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠা, সড়কে আলোর স্বল্পতা সহ রয়েছে নানা সমস্যা। এজন্য বিসিকের তদারকির অভাবকে দুষছেন সবাই। ব্যবসায়ীদের অভিযোগ, এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে যায়, এখানে কোনো ভারী ট্রাক আসতে পারে না, আনলোড করা যায় না। অনেক সময় দেখা যায় যে চাকা ডাইবা যায়। রাস্তাঘাটের অবস্থা এতই খারাপ, কোনো ক্রেতাই বিসিক এরিয়া ঢোকে না, যার জন্য আমাদের বেচা কিনার দুরবস্থা, খুবই দুরবস্থা। দীর্ঘদিনেও বিসিকের এই অচল অবস্থায় কোনো প্রতিকার না হয় ক্ষুব্ধ জনপ্রতিনিধিরা। মাদারীপুরের শহরের মাঝে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি মনে করি শিল্প ও বাণিজ্য বিকাশের জন্য এই রাস্তাটি সরকারের সদুদ্যোগেই যথাযথভাবে এটি দ্রুততম সময় হওয়া উচিত। তবে বিসিকের এই কর্মকর্তার দাবি, শিগগিরই শিল্প এলাকার উন্নয়নে রাস্তা, ড্রেনেজ নির্মাণ সহ সংস্কারের কাজ শুরু হবে। 67 লক্ষ টাকার অনুমোদন এই অর্থ বছর হয়েছে রাস্তা, ড্রেন এবং ক্যালভার্ট মেরামতের জন্য। লটারি হয়ে গেছে, যথাশীঘ্রই এই কাজ শুরু হবে। মাদারীপুর বিসিকে 126টি প্লট রয়েছে। এর মধ্যে মামলা বিচারাধীন রয়েছে 5টি। এছাড়া 9টি প্লটে গোডাউন নির্মাণ এবং 3টিতে মালিকানা হস্তান্তর সহ রয়েছে নানা জটিলতা। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। ভারতের উত্তরপ্রদেশের মথুরায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে 2 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 21 জন নিহত হয়েছেন। এনডিটিভি জানায়, আদালতের নির্দেশে বৃহস্পতিবার জওহরাবাগ এলাকায় পুলিশ অভিযান চালাতে গেলে এই সংঘর্ষ হয়। তবে কোনো কোনো গণমাধ্যমে নিহতের সংখ্যা 17 বলে উল্লেখ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় অন্তত 3000 মানুষ পুলিশের ওপর হ্যান্ড গ্রেনেড, বোমা ও এলোপাতারি গুলি ছুড়লে মথুরার পুলিশ সুপার মুকুল দ্বিবেদী ও ফারহা স্টেশনের কর্মকর্তা সন্তোষ কুমার যাদব নিহত হন। ঘটনার পরপরই প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। প্রদেশের মুখ্যমন্ত্রী নিহত 2 পুলিশ কর্মকর্তার পরিবারকে 20 লাখ রুপি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, জওহরবাগ এলাকায় 280 একর সরকারি জমি দীর্ঘদিন থেকেই অবৈধভাবে দখল করে রেখেছিল স্থানীয়রা। সংঘর্ষের পর 2.5 শতাধিক মানুষকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খেলার খবর। ইউরো শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোহীন পর্তুগালকে 1-0 গোলে হারিয়েছে ওয়েন রুনির ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ক্রিস স্মলিং এর করা একমাত্র গোলে পর্তুগালের বিপক্ষে জয় পায় রয় হজসনের দল। এতে 3টি প্রস্তুতি ম্যাচে জয় পেল থ্রি লায়ন্সরা। ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে যা বাড়তি অনুপ্রেরণা যোগাবে হজসনের শিষ্যদের। পারেননি ডেলে আলি। কোনো গোল না হওয়ায় জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে হজসনের দল। ফলে তুরস্ক ও অস্ট্রেলিয়ার পর পর্তুগালের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখল রুনিভার্ডিরা, যা ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উজ্জীবিত রাখবে গোটা দলকে। অন্যদিকে ইউরোর আগে এই হার বেশ এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত 10 জন, আহত কমপক্ষে 15। নিহতদের মধ্যে পাওয়া গেছে 5 জনের পরিচয়। এবারের বাজেটে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোই হবে চ্যালেঞ্জ, বলছে সিপিডি। উৎসে কর কমানোর দাবি বিজিএমই এর। মধ্যরাতে শেষ হল ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। কাল ভোট। সহিংসতার জন্য পাল্টাপাল্টি দোষারোপ আওয়ামী লীগ, বিএনপির। নিমতলী ট্র্যাজেডির 6 বছর পরও বাস্তবায়ন হয়নি নির্দিষ্ট স্থানে কেমিক্যাল দোকান বা গোডাউন সরানোর উদ্যোগ। নগরবিদরা দুষলেন সিটি কর্পোরেশনকে। এবং মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প ঘুরিয়ে দিয়েছে নদী ভাঙন আর বন্যা দুর্গত চাঁদপুরের কৃষকের জীবন। বছরে ধান উৎপাদন হচ্ছে 2 বার।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।